হ্যালো স্টুডেন্টস, ইটস হেজেনবার্গ বারাসাত। আজকে যে টপিকটার উপর আলোচনা করব সেটা হলো ওহমস ল, রেজিস্ট্যান্স এবং রেজিস্টিভিটি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ ওহমস ল। ওহমস ল কী বলছে? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইটস এন্ডস। আবার পড়ছি, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার the current flowing through a conductor is directly proportional to the potential difference across its ends. মানে কি? যদি এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এর এক পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভি। এই দুটো পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স বলা আছে ভি। আর কি হচ্ছে এর মধ্যে কারেন্ট কি বলা হয়েছে? আই। তাহলে কি বলছে? এই কারেন্টটা আই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইটস এন্ডস। সো ভি প্রপোর্শনাল টু আই অ্যান্ড ভি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি প্রপোর্শনাল টু আই। সো ভি ইকুয়াল টু আই ইন্টু আর। আর হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ইন দিস কেস আই হচ্ছে, আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো যখন ওহমস ল লিখতে দেবে পরীক্ষায় খালি এইটুকু লিখলেই হবে না। পরীক্ষায় এটা লেখার পরে, আমি এইটা মুছে দিচ্ছি, পরীক্ষায় এটা লেখার পরে এইটুকুও লিখতে হবে। তারপর যে এই যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এটাও লিখতে হবে। আর যদি এই ডায়াগ্রামটা ছোট্ট করে দিয়ে দিতে পারো তাহলে তো খুবই ভালো, তাহলে কোনো নাম্বারই কাটতে পারবে না। তো ওহমস ল গেল। এখান থেকে যে প্রথম যে আমরা টার্মটা পেলাম সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো হোয়াট ইজ রেজিস্ট্যান্স? তো রেজিস্ট্যান্স কি বলছে? দ্য প্রপার্টি অফ দ্য কন্ডাক্টর ডিউ টু উইচ ইটস অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু ইট ইজ কল্ড রেজিস্ট্যান্স। এটার মানে কি? এটার মানে হলো যে একটা যদি কন্ডাক্টর থাকে, কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো মানে হচ্ছে চার্জ ফ্লো হচ্ছে, পজিটিভ চার্জ ফ্লো ধরে নিচ্ছি, ফ্লো হচ্ছে। এই পজিটিভ চার্জকে ফ্লো হওয়ার জন্য যে আটকাচ্ছে, একে উল্টো দিকে যে একে আটকাচ্ছে বা রেজিস্ট করছে, সেটাকে বলবো হচ্ছে রেজিস্ট্যান্স। এর ইউনিট হলো ওহম, OHM, ওহম। আর এটাকে ডিনোট করা হয় এই সিম্বলটা দিয়ে, এটাকেও ওহম বলা হয়। তো এবার আসছে ওহমের ডেফিনেশন। ওহম কাকে বলে? ওহম বলছে 1 ohm is the resistance of the conductor such that when a potential difference of 1 volt is applied through its end, a current of 1 ampere flows through it. এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে ওহমকে বা যে কোনো ইউনিটের ডেফিনেশান আমরা কীভাবে লিখব বা কীভাবে মনে রাখবো। তাহলে আমরা কি হচ্ছে ভি ইকুয়াল টু কী জানি? আই ইন্টু আর। তার মানে আর ইকুয়াল টু কি? ভি বাই আই। আমি বলে দিয়েছিলাম যে এই ভি আর আই এই জায়গায় আমরা 1 পুট করব, এই জায়গায় আমরা 1 পুট করব, তাহলে আর ইকুয়াল টু দেখো 1 আসছে। এইবার পড়ছি, দেখো কী বোঝাচ্ছে যে 1 ohm is the resistance, 1 ohm is the resistance of a conductor such that when a potential difference of 1 volt, when a potential difference of 1 volt is applied to ends, a current of 1 ampere flows through it. মানে কারেন্ট 1 ampere কারেন্ট যখন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, যে কন্ডাক্টরের পোটেনশিয়াল ডিফারেন্স 1 ভোল্ট, তাহলে সেই কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে বলবো আমরা 1 ওহম। ক্লিয়ার? এরপরে যেটা আসছে যে রেজিস্ট্যান্স কিসের ওপর ডিপেন্ড করে? তো রেজিস্ট্যান্স 4টে জিনিসের ওপর ডিপেন্ড করে। 1 নম্বর হচ্ছে টেম্পারেচার। ফার্স্ট যে জিনিসটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে টেম্পারেচার। ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, আর টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমবে। 2 নম্বর কি? লেন্থ। লেন্থের সাথে কীভাবে রেজিস্ট্যান্স রিলেট আছে সেটা হচ্ছে আর প্রপোর্শনাল টু এল। মানে লেন্থ যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, লেন্থ যদি কমে রেজিস্ট্যান্স কমবে। 3 নম্বর কি বলছে? এরিয়া অফ ক্রস সেকশন। মানে আমি এখানে একটা কন্ডাক্টর রাখছি, এই কন্ডাক্টর এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন এ। মানে যদি মাঝামাঝি যদি কাটা হয় তাহলে যে ক্রস সেকশনটা পাবো সেটা যদি এ হয়, তাহলে তার সাথে কিসের উপর কীভাবে ডিপেন্ড করছে? আর প্রপোর্শনাল টু 1/a।
মানে ইনভার্সলি প্রপোর্শনাল, রেজিস্ট্যান্সের সাথে এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এরিয়া যদি বাড়ে রেজিস্ট্যান্স কমবে, এরিয়া যদি কমে রেজিস্ট্যান্স বাড়বে। 4 নম্বর কীভাবে অ্যাফেক্টেড? 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট। ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট ম্যাটেরিয়াল হচ্ছে, ধরো কোনো যদি একটা রেজিস্ট্যান্স নেই, যার দুটো রেজিস্ট্যান্স নেই, যার দুটোরই লেন্থ এল, দুটোরই এরিয়া অফ ক্রস সেকশন এ, কিন্তু একটা কপার আর একটা সিলভার, তাহলে দুটোর কিন্তু রেজিস্ট্যান্স আলাদা হবে। কীভাবে আলাদা হবে সেটা দেখাচ্ছি। দেখো, আর প্রপোর্শনাল টু এল এখানে একটা বললাম, আর প্রপোর্শনাল টু 1/a, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে একসাথে আমরা লিখতে পারি আর প্রপোর্শনাল টু L/a। এবার এই প্রপোর্শনালিটিটা তোলার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অ্যাড করতে হবে। সেটা কি হচ্ছে? আর প্রপোর্শনাল টু ρL/a। এখানে রোটা হচ্ছে, এই যে রোটা কাকে হচ্ছে এই হবে, এটাকে বলা হয় রো। এই রোটা হচ্ছে এখানে রেজিস্টিভিটি। এখানে রো কাকে বলে? রো হচ্ছে রেজিস্টিভিটি। রো হলো এখানে হচ্ছে রেজিস্টিভিটি। তো রেজিস্টিভিটি ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপর, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে। ক্লিয়ার? তো এখান থেকে আসছে রেজিস্টিভিটির ডেফিনেশন কি, রেজিস্টিভিটি কাকে বলে। তো রেজিস্টিভিটি কাকে বলে? দ্য রেজিস্টিভিটি অফ এ সাবস্টেন্স ইজ নিউমেরিক্যালি ইকুয়ালস টু দ্য রেজিস্ট্যান্স অফ এ রড অফ দ্যাট সাবস্টেন্স হুইচ ইজ 1 মিটার লং অ্যান্ড 1 স্কোয়ার মিটার ইন ক্রস সেকশন। এটাও সেই আগের মতো, যেভাবে আমরা যে কোনো কিছু ইউনিট লিখতাম, আর ইকুয়াল টু কী লিখলাম? ρL/a। তাহলে যদি এলের জায়গায় যদি আমরা 1 পুট করি, এর জায়গায় যদি আমরা 1 পুট করি, মানে লেন্থ 1 মিটার, এরিয়া অফ ক্রস সেকশনও 1 মিটার, তাহলে দেখো কি হচ্ছে? আর ইকুয়াল টু রো হয়ে যাচ্ছে। যদি এটা 1 পুট করি, তাহলে দেখো এবার আমি পড়ছি যে resistivity of a substance is numerically equal to the resistance of a word, numerically equals to the resistance of a word that substance which is 1 meter long, length হচ্ছে 1 meter and 1 square meter in cross section, মানে area of cross sectionটাও 1 square meter, তাহলে তার যে রেজিস্ট্যান্স হবে সেটাই হচ্ছে সেই ম্যাটেরিয়ালটা রেজিস্টিভিটি, নিউমেরিক্যালি ইকুয়ালস টু। ক্লিয়ার? এবার আসছে ইউনিট। রেজিস্টিভিটির ইউনিট কি? এবার যদি অনেকে মনে না থাকে রেজিস্টিভিটি ইউনিট, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মনে রাখবে। এই ফর্মুলাটা মনে রাখতেই হবে, আর ইকুয়াল টু ρL/a। আরের ইউনিট কি? ওহম। লেন্থের ইউনিট কি? মিটার। এরিয়া অফ ক্রস সেকশনের ইউনিট কি? মিটার স্কোয়ার। একটার সাথে একটা এম কেটে গেল, দেয়ারফোর রো ইকুয়াল টু আসছে ওহম মিটার। তাহলে ইউনিট হচ্ছে, রোয়ের ইউনিট হচ্ছে, রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওহম মিটার। এটাকে এইভাবে লিখতে হবে। তো এবার একটা প্রবলেমে আসছি, যা পড়ালাম তার উপরই প্রবলেমে আসছি। খুব ইজি প্রবলেম। ফার্স্ট প্রবলেম, এখানে একটা রকম ধরনের প্রবলেম, এটা হচ্ছে সবথেকে, এটা আমি একদম অ্যাকচুয়ালি 5 স্টার প্রবলেম। এই প্রবলেমটা খুব আসে, পরীক্ষাও আসে, আর এরপরে তোমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সামে যাবে, সেই এক্সামেও খুব আসবে এই মানে এই কোশ্চেনটা। কি বলছে? এ 6 ওহম রেজিস্ট্যান্স ওয়্যার ইজ ডাবলড বাই স্ট্রেচিং, ক্যালকুলেট দ্য ফাইনাল রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার। এখানকার যখনই আমরা কোনো প্রবলেম পড়বো, প্রবলেমে দেখো কিছুই দেখা নেই, খালি একটা বলে দিয়েছে, ইনিশিয়াল একটা রেজিস্ট্যান্স বলে দিয়েছে, আর ফাইনাল রেজিস্ট্যান্সটা বার করতে বলেছে, আর কিছুই বলেনি। আর বলেছে ওয়্যারটা ডাবলড বাই স্ট্রেচিং। এই কথাটাই হচ্ছে মেন। ডাবলড বাই স্ট্রেচিং মানে হচ্ছে, যদি একটা ইনিশিয়াল যদি ওয়্যারটা এরকম হয়, এটা হচ্ছে লেন্থ, এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে এ, এটাকে টেনে আমরা লম্বা করে কি করব? লেন্থটাকে ডাবল করে দিচ্ছি, মানে এল ড্যাশ ফাইনালটা যেটা হবে সেটা 12 করে দিচ্ছি। তাহলে দেখো এরিয়া অফ ক্রস সেকশনে কিন্তু কমে যাচ্ছে, কারণ টানলে তো কোনো একটা গার্ডারকে যখন তোমরা টানবে দেখবে মাঝখানটা সরু হয়ে যাচ্ছে, এরিয়া অফ ক্রস সেকশনটা কিন্তু সেম থাকবে না, তাহলে তো মাস বেড়ে যাবে। কোনো কিছু জায়গায় যদি আমি পেনটাকে যদি টানি, তাহলে পেনটার মাঝখানটা সরু হয়ে যাবে। ঠিক সেরকমই কোনো ওয়্যারকে যখন টানবো সেইটা সরু হয়ে যাবে, তাই জন্য এরিয়া অফ ক্রস সেকশনটাও আলাদা হয়ে যাবে, এ ড্যাশ হয়ে যাবে।
তাহলে এই দুটোর মধ্যে কোন জিনিসটা কমন থাকবে? এই দুটোর মধ্যে ভলিউম কমন থাকবে। ভলিউম যেটা ছিল এর ভলিউম যদি ভি থাকে, ইনিশিয়াল ভলিউম, ফাইনাল ভলিউমও সেম থাকবে, ভি ড্যাশ ইকুয়াল টু ভি থাকবে। তাহলে ভি ইকুয়াল টু ভি ড্যাশ, তাহলে ইনিশিয়াল ভলিউম কত? লেন্থ ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন, কোনো সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা, এল ইন্টু এ। ফাইনাল কী বলছে? এল ড্যাশ ইন্টু এ ড্যাশ ধরে নিচ্ছি। এল ড্যাশের ভ্যালু কত বলে দিয়েছে? এল ড্যাশের ভ্যালু বলে দিয়েছে 12, তার মানে এল এ ইকুয়াল টু 12 ইন্টু এ ড্যাশ। দেয়ারফর এ ড্যাশ ইকুয়াল টু এল এল কেটে যাবে, এ বাই 2। ক্লিয়ার? তার মানে এ ড্যাশের ভ্যালু আমরা পেয়ে গেলাম এ বাই 2। এইবার কি বলছে? ডাবল ডাব বাই স্ট্রেচিং ইনিশিয়াল কত রেজিস্ট্যান্স ছিল? 6 ওহম। তার মানে ইনিশিয়াল রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু কি? রো এল বাই এ, উইচ ইজ ইকুয়াল টু 6 ওহম। তাহলে ফাইনাল রেজিস্ট্যান্স কী হবে? আর ড্যাশ ইকুয়াল টু হবে রো এল ড্যাশ বাই এ ড্যাশ। রোটা কিন্তু কনস্ট্যান্ট, রেজিস্টিভিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এল ড্যাশের ভ্যালু কত বলে দিচ্ছে? ফাইনাল ভ্যালু বলে দিচ্ছে 12, তাহলে এখানে পুট করব রো ইন্টু 12। এ ড্যাশের ভ্যালু কত পেলাম? এ ড্যাশ ইকুয়াল টু এ বাই 2, তাহলে এ ড্যাশের ভ্যালু পুট করলাম এ বাই 2, 2টা উপরে গেলে 4 ইন্টু রো এল বাই এ আসছে। আবার এই রো এল বাই এর ভ্যালু কত? 6, তাহলে 4 ইন্টু 6 24। তাহলে ফাইনাল রেজিস্ট্যান্স হবে হচ্ছে 24 ওহম। বোঝা গেল? তো এই ধরনের অঙ্ক যদি ডাবল ডাব বাই স্ট্রেচিং বলেছে, মানে স্ট্রেচিং মানে হচ্ছে টেনে লম্বা করা। এবার যদি বলে ডাবল ডাব বাই ফোল্ডিং, তাহলে হবে হচ্ছে এল ড্যাশের ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে এল বাই 2। তো ট্রিপল ডাব বাই স্ট্রেচিং বলে, তাহলে এল ড্যাশ ইকুয়াল টু 3L হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এ ড্যাশ ইকুয়াল টু দেখবে বেরোবে হচ্ছে এল বাই 3। তো এটা যাই হোক, ফাইনাল ফর্মুলাটা যেটা বেরোবে, ফাইনাল অ্যান্সারটা যেটা বেরোবে, সেটা কীভাবে চেক করবে? এই ডাবল ডাব বা ট্রিপল ডাব যাই বলুক না কেন, যে নাম্বারটা বলবে 4 গুণ 5 গুণ যেই নাম্বারটা বলবে, সেই নাম্বারটা যদি এন হয়, মানে এন টাইমস লম্বা করা হয়েছে, মানে এল ড্যাশ ইকুয়াল টু যদি এন এল হয়, তাহলে এ ড্যাশ ইকুয়াল টু হবে এ বাই এন, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু হবে, সিমিলারলি দেখো এখান থেকে দেখতে পাচ্ছ 2 ইন্টু 2 4 হচ্ছে, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু এর ফর্মুলা বেরোবে এন স্কোয়ার আর। এটা যে হচ্ছে 1 নম্বরের কোশ্চেন, যদি এই কোশ্চেনটা যদি 1 নম্বর মার্কস থাকে বা এমসিকিউতে আসে, তাহলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলা পুট করে অ্যান্সার লিখতে পারবো। যদি 1 নম্বরে বেশি নাম্বার আসে, তাহলে কিন্তু আমাদের পুরোটা এটা করতে হবে। ক্লিয়ার? তো আজকে এ পর্যন্তই থাক, নেক্সট দিন অন্য চ্যাপ্টার পড়াবো, তার জন্য স্টে টিউনড। অ্যান্ড ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। গুড বাই।